ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। ট্রাম্পের শান্তি পর্ষদ ইস্যুতে ক্ষুব্ধ ইসরায়েল। বিশ্ব ব্যবস্থা ভেঙে যাচ্ছে, মধ্যম শক্তিকে এক হওয়ার আহ্বান কার্নির। যে কারণে দাভোস সম্মেলনে সানগ্লাস পরে বক্তব্য দিলেন মাখো। যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিয়েছেন। ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দেন তিনি। মঙ্গলবার কেটি প্যাবলিচ টুনাইট অনুষ্ঠানে নিউজ নেশনের সাংবাদিক কেটি প্যাবলিচের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ ধরনের হুমকি দেওয়া উচিত নয়। তিনি দাবি করেন, নিজের নিরাপত্তা নিয়ে আগেই নির্দেশনা দেওয়া রয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য হিল এর প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জানান, 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা তাকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকি সম্পর্কে অবহিত করেছিলেন। প্রতিবেদন অনুযায়ী তৎকালীন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড জানানে, ষড়যন্ত্রের পেছনে 2020 সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ নেওয়ার বিষয়টি জড়িত থাকতে পারে। সোলাইমানি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের এক অভিযানে নিহত হন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উদ্যোগে গঠিত নতুন কূটনৈতিক প্ল্যাটফর্ম শান্তি পর্ষদ বা বোর্ড অব পিস আনুষ্ঠানিকভাবে উন্মোচনের প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এ পর্ষদের ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্পের এই উদ্যোগকে কেন্দ্র করে ইসরায়েলের মধ্যে স্পষ্ট উদ্বেগ তৈরি হয়েছে। দেশটি আশঙ্কা করছেই পর্ষদের মাধ্যমে গাজা সংকট আন্তর্জাতিকীকরণ হতে পারে। যদিও শান্তি পর্ষদের সনদে গাজার নাম সরাসরি উল্লেখ নেই, মধ্যপ্রাচ্য ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে গাজাই হতে পারে এই পর্ষদের প্রথম বাস্তব প্রয়োগক্ষেত্র। গবেষকদের ধারণা, গাজায় প্রয়োগের পর ভেনেজুয়েলা ও ইউক্রেনেও একই কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। শান্তি পর্ষদে ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির উপস্থিতি রয়েছে। এর মধ্যে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ, ব্যবসায়ী মার্ক রোয়ান এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আন্তর্জাতিক অঙ্গনে প্রথম বিশ্বনেতা হিসেবে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের অংশগ্রহণও নিশ্চিত হয়েছে। তবে পর্ষদে তুরস্ক ও কাতারের প্রতিনিধিত্ব ইসরায়েলের উদ্বেগ আরও বাড়িয়েছে। কাতারের কূটনীতিক আলী আল থাওয়াদি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের অন্তর্ভুক্তিকে গাজায় সম্ভাব্য তুর্কি কাতারি প্রভাব বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছে ইসরায়েল। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, শক্তিধর দেশগুলোর অর্থনৈতিক হুমকির কারণে বৈশ্বিক ব্যবস্থা ভেঙে পড়ছে এবং এই পুরনো বিশ্ব ব্যবস্থা আর ফিরে আসবে না। তাই মধ্যম শক্তির দেশগুলোর একসঙ্গে কাজ করা এখন জরুরি। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। কার্নি বলেন, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো পরাশক্তিরা এখন অর্থনৈতিক শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শুল্ক, আর্থিক অবকাঠামো ও সরবরাহ শৃঙ্খলকে চাপ প্রয়োগের হাতিয়ার বানানো হচ্ছে। তার মতে, মধ্যম শক্তির দেশগুলো যদি একত্র না হয় তবে তারা আলোচনার টেবিলে নয় বরং সিদ্ধান্তের মেন্যুতে পরিণত হবে। তিনি গ্রিনল্যান্ড, ডেনমার্ক ও ন্যাটোর প্রতি কানাডার সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ন্যাটোর অনুচ্ছেদ -5 অনুযায়ী সদস্যদের পারস্পরিক নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকার অটল থাকতে হবে। মার্ক কার্নি সরাসরি নাম উল্লেখ না করলেও ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও শুল্ক হুমকির ইঙ্গিত দেন। তিনি বলেন, শুধু ভৌগোলিক অবস্থান বা ঐতিহাসিক জোট আর নিরাপত্তা ও সমৃদ্ধির নিশ্চয়তা দেয় না। কানাডা বিষয়টি ইতোমধ্যেই উপলব্ধি করেছে। প্রধানমন্ত্রী জানান, পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় কানাডা এখন নতুন অংশীদারিত্ব গড়ে তুলছে। এর অংশ হিসেবে চীন ও কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির কথা উল্লেখ করেন তিনি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই আয়োজনে বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়েছেন। সম্মেলনে বুধবার বক্তব্য দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের WEF সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির কড়া সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তবে তার বক্তব্যের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে আরেকটি বিষয়, সম্মেলনের ভেতরে নীল রঙের প্রতিফলিত অ্যাভিয়েটর সানগ্লাস পরে বক্তব্য দেওয়া। মাখোঁ নিজে এ বিষয়ে কিছু না বললেও ফরাসি গণমাধ্যম জানিয়েছে, চোখে চিকিৎসা চলার কারণে তিনি সানগ্লাস পরেছিলেন। সম্প্রতি একটি সামরিক অনুষ্ঠানে তার এক চোখ লাল দেখা যায়। পরে সেটিকে তিনি মজা করে টাইগারের চোখ বলে উল্লেখ করেন।
ফরাসি সংবাদ মাধ্যমগুলোর মতে তার চোখে সাবকনজাংটিভ হেমোরেজ হয়েছে, যা সাধারণত ক্ষতিকর নয় এবং কয়েক সপ্তাহের মধ্যেই সেরে যায়। চিকিৎসকদের মতে অবস্থায় সানগ্লাস চিকিৎসাগতভাবে জরুরি না হলেও জনসমক্ষে অস্বস্তি এড়াতে এটি পরা হয়ে থাকতে পারে। ফরাসি চিকিৎসক ও গণমাধ্যম বিশ্লেষক জিমি মোহাম্মদের মতে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে অসুস্থতার ইঙ্গিত এড়াতে ও ভাবমূর্তি রক্ষার জন্যই মাখো সানগ্লাস পরেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে শো অফ বলে মন্তব্য করেছেন, আবার কেউ তাকে হলিউড অভিনেতা টম ক্রুজের সঙ্গে তুলনা করেছেন। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের হাসাকাহ প্রদেশের কামিশলি শহরে যুদ্ধবিরতি ঘোষণার পরও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফের দুটি অবস্থানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সূত্রের বরাতে শাফাক নিউজে তথ্য জানায়। সূত্র জানায়, প্রথম ড্রোন হামলাটি এসডিএফের অপারেশনস ফোর্সেস ব্যবহৃত একটি স্থাপনায় আঘাত হানে। দ্বিতীয় হামলাটি হয় আফরিন গোলচত্বরের কাছে এসডিএফ সংশ্লিষ্ট অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী আশাইশের একটি অবস্থানে। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, হামলায় ব্যবহৃত ড্রোনটি সম্ভবত তুরস্কের হতে পারে। তিনি বলেন, অপারেশনস ফোর্সেসের ওই স্থাপনাটি সম্প্রতি খালি করা হয়েছিল। প্রাথমিকভাবে শুধু অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে, হতাহতের কোনো খবর নেই। শাফাক নিউজের প্রতিবেদক জানান, 10 মিনিটেরও কম সময়ের ব্যবধানে কামিশলি শহরে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময় শহরের আকাশে ড্রোন উড়তে দেখা গেছে। হামলার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং সেনা ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পায়। এর আগে মঙ্গলবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের সঙ্গে 4 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার কথা জানায়। এসডিএফ ও এই যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলার অঙ্গীকার করে।